বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো, মায়ের কোলে আছো। তাহলে শিক্ষার্থীরা, রাজবাড়ী অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকেও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার সঙ্গে বসে আছো তাদেরকে বলবো একটু শেয়ার করে দাও, যেন অন্য অন্য শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, কালকে ক্লাসটা আমি শেষ করতে পারিনি। হ্যাঁ, কারণ আমি ক্লাসটা শেষের দিকে প্রায় শেষ হয়ে গিয়েছিল, ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। তো প্রশ্ন বা এগুলো কিন্তু আমি দিতে পারিনি, আর একটু আলোচনা বাকি ছিল, যার কারণে আমি কালকের ক্লাসটাই আবার একটু নেব, কিন্তু প্রথম দিক দিয়ে একটু হাইড করে যাব, যে কালকে যেহেতু বিশদভাবে প্রথম দিকে আলাপ করা হয়েছে, আলোচনা করা হয়েছে, তো আজকে আমরা একটু কম আলোচনা করে ওগুলো একটু কম দেখে আমরা পাঠে একটু শিখে যাব। তবে পুরো পাঠটা কিন্তু আমি তোমাদের একটু মনে করিয়ে অবশ্যই দেব। তাহলে শিক্ষার্থীরা, প্রতিদিনের মতো আমি রেহানা পারভিন আজকেও তোমাদের সঙ্গে আছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বাংলা প্রথম পত্র নিয়ে অবশ্যই হাজির হয়ে যাও। হ্যাঁ, বাংলা প্রথম পত্র আমরা একটা প্রবন্ধ পড়তেছিলাম, তাই না? আমরা সাহিত্যের রূপ ও রস, রূপ ও রীতি, এটা পড়তেছিলাম। তাহলে শিক্ষার্থীরা, আমি কিছু কিছু পাঠ হাইড করলাম, কালকে আমরা এগুলো দেখেছি, এই জন্য আজকে আমরা কি পড়তে যাচ্ছি? সাহিত্যের রূপ ও রীতির উপন্যাস। উপন্যাস সম্পর্কে কালকে আমি বিশদভাবে আলোচনা করেছিলাম, কিন্তু যেহেতু ক্লাসটা আমি শেষ করতে পারিনি, মাঝপথে বিদ্যুৎ চলে গিয়েছে, যার কারণে আমি আবার রিপিট করে সেটাই নিয়ে নিচ্ছি। কারণ আমি চাই না তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে যাক, সেভাবে আমি তোমাদের শেষ করব, সেটা আমি কখনোই চাইব না। কারণ আমি এমনভাবেই পড়ানোর চেষ্টা করছি যেন তোমাদের সেই গল্প, কবিতা, প্রবন্ধ বলো, যেটাই বলো, সেখানে যেন তোমাদের আর কোনো সমস্যা না থাকে। ইনশাল্লাহ আমার ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো, তাহলে আমি মনে করি এরপরে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরে থাকলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা শিখন ফলটা একবার একটু দেখে নিতে হচ্ছে। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা উপন্যাস কাকে বলে বলতে পারবে, বাংলা সাহিত্যের আধুনিক যুগে গল্পকার ঔপন্যাসিক কারা সেটা বলতে পারবে, উপন্যাসের ধরন সেটা বলতে পারবে। তো শিক্ষার্থীরা, আমি আমাদের আজকে লেখক পরিচিতিটা বলতে চাইছি না, কারণ লেখক পরিচিতিটা আমরা অনেকবার পড়িয়েছি এবং কালকে আমরা ভীষণভাবে আলোচনা করেছি। তো জন্ম কিন্তু মনে আছে তো 1939 সালে। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে উনি এখন আমাদের মাঝে জীবিত আছেন। তো শব্দার্থগুলো কিন্তু আমি কালকে বেশ ভালো মতো বুঝিয়ে দিয়েছিলাম। সমরেশ বসুকে, তারপরে এইচ.ডি. ওয়েলস, ইনি কে ছিলেন? ইনারা হচ্ছেন, সমরেশ বসু ছিলেন আধুনিক বাংলা ঔপন্যাসিক এবং এইচ.ডি. ওয়েলসও ইংরেজি ঔপন্যাসিক এবং সাংবাদিক ছিলেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখেছিলাম যে সাহিত্য, আমি প্রথম দিন থেকে প্রত্যেক দিন কিন্তু একটা কথা তোমাদের মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সাহিত্য। এই সাহিত্যটা হচ্ছে একটা গাছ, সাহিত্যটা হচ্ছে একটা গাছ। এর ডালপালা, শাখা প্রশাখা যেগুলো আছে, সেগুলো হচ্ছে এই যে আমরা যেগুলো পড়ছি। আমরা কবিতা পড়েছি, আমরা নাটক পড়েছি, আমরা ছোট গল্প পড়েছি। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমরা উপন্যাস পড়ছি, এরপরেও আরেকটা আছে। তাহলে আমরা একটা একটা করে কিন্তু তোমাদের পড়িয়ে যাচ্ছি আমি, কারণ আমি একদিনে ওইভাবে কিন্তু শেষ করতেও পারতাম ইচ্ছা করলে, কিন্তু ওইভাবে শেষ করলে তোমাদের কিছুই বোঝা হতো না। এই জন্য আমি ধীরে ধীরে, আমি ক্লাসে যেভাবে ক্লাসে পড়িয়ে থাকি প্রতিনিয়ত, ঠিক সেইভাবে কিন্তু আমরা
আমি তোমাদের পড়াতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, এই উপন্যাস সম্পর্কে আমি কালকে তোমাদের বিশদভাবে আলোচনা করেছি, আমি একটু একটু করে বলে যাচ্ছি। যেমন দেখো, এখানে সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে কিন্তু উপন্যাস অন্যতম, তাহলে উপন্যাসটা অন্যতম। তো এখানে শুধু তাই নয় যে পাঠকের সঙ্গে উপন্যাস কিন্তু সর্বাধিক এবং বহুল পঠিত এবং উপন্যাস সবচাইতে শীর্ষে, তাহলে উপন্যাসটা কিন্তু একবারে কম গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, তো এখানে দেখো, উপন্যাসের কোনো কাহিনী বর্ণিত থাকে না এবং উপন্যাস গদ্যে লিখিত হয় না। তো উপন্যাস কিন্তু গদ্যে লিখিত হয় না, কি ভুল হলো না? হ্যাঁ, উপন্যাস পদ্যে লিখিত হয় না, এটা গদ্যে লিখিত হয়। হ্যাঁ, এরকম যদি একটু ঘুরিয়ে বলি তোমরা কিন্তু ঠিকই ধরতে পারো, তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে দেখো, এখানে কোনো কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনী গদ্যে লিখিত হয়। পূর্বে কিন্তু এই যে কাহিনী, উপন্যাসের যে কাহিনী, এগুলো পদ্যে লেখা হতো, তাই না? যে মধ্যযুগে, যেমন আমি কালকে বলেছিলাম তোমাদের 1201 থেকে 1800 সাল পর্যন্ত যে মধ্যযুগটা, সেখানে কিন্তু উপন্যাস পদ্যে লেখা হতো। তো এখানে দেখো যে এই যে উপন্যাস, তাই না, এখানে আমরা যে মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্য ছন্দে রচিত এবং তাতে গল্প কাহিনী প্রকাশিত হয়েছে, তবু তাকে উপন্যাস না বলে কাব্যই বলা হতো। তাহলে এখানে দেখো, কবিতার ন্যায় এবং ছন্দের ন্যায় যেটা রচনা করা হয়েছে সেটাকে কিন্তু আমরা উপন্যাস না বলে সেটাকে কাব্য বলতে পারি এবং সেটাই বলে থাকা হয়। যেমন মঙ্গল কাব্য, সেটা কিন্তু গদ্যে লেখা ছিল না, তো সেটা কিভাবে ছিল? পদ্যে লেখা ছিল, এই কারণে সেটাকে কিন্তু একটা কাব্যগ্রন্থ বলা হয়ে থাকে। তারপর দেখো শিক্ষার্থীরা, আধুনিক কালে যে গদ্যের কাহিনী কিন্তু লেখা হয়, যেমন ছোট গল্প, উপন্যাস, রম্যকাহিনী ইত্যাদি। উপন্যাসের প্রধান উপজীব্য হচ্ছে প্লট, ওই প্লট আখ্যায়িত ভাগ তৈরি হয়ে গল্প এবং ভিতরে উপস্থিত হয়ে থাকে। তো এখানে দেখো যে কালজয়ী, হ্যাঁ, আমি তোমাদের এখানে আরেকজনের সম্পর্কে উপন্যাস, সেখানে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখান থেকে কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি কিন্তু কি করলেন, উপন্যাস, ইংরেজি উপন্যাস পড়ে পড়ে তারপরে উনি কিন্তু অনুপ্রাণিত হলেন এবং ওনার কাছে এতটাই ভালো লাগলো যে উপন্যাস আসলে তো খুব মজার ব্যাপার, খুব ভালো একটা ব্যাপার। তখন উনি যে আমাদের যে পদ্যে উপন্যাস হয়ে থাকতো, সেগুলো থেকে যে ইংরেজি উপন্যাসগুলো হতো, সেটা ওনাকে অনুপ্রাণিত করে এবং তিনি কিন্তু তখন থেকে অনুপ্রাণিত হয়ে তারপরে উপন্যাস লেখায় হাত দিলেন। আমাদের এই বঙ্কিমচন্দ্র সম্পর্কেও কিন্তু জানতে হবে, কারণ এখান থেকেও কিন্তু আমাদের এমসিকিউ থাকে। যেমন মনে করো, এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই বঙ্কিম অর্থটা কি? হ্যাঁ, তোমরা একটু নোট করে নাও। বঙ্কিম অর্থ হচ্ছে বাঁকা, আর চন্দ্র অর্থ তো আমরা সবাই জানি, চন্দ্র অর্থ কি? হ্যাঁ, চাঁদ। তাহলে এখানে দেখো, বঙ্কিম অর্থ যদি বাঁকা হয় আর চন্দ্র অর্থ চাঁদ হয়, তাহলে যদি এমসিকিউটা একটু ঘুরিয়ে লেখা হয়, তো আমরা ধরতে পারবো না? আমরা ধরতে পারবো। তো এখানে বাংলা সাহিত্যে যেমন বাঁকা চাঁদ উদিত হয় কত সালে? আমি যদি প্রশ্ন করে থাকি, যে ধরলাম আমি একক প্রশ্নটা দিয়ে দিলাম তোমাকে, যে বাঁকা চাঁদ উদিত হয় কত সালে, তাহলে কি তোমরা বুঝতে পারবে না? হ্যাঁ, তোমরা কিন্তু ধরতে পারবে, কারণ আমি কি বলতে চেয়েছি, আমি কি জানতে চেয়েছি? আমি জানতে চেয়েছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন। এই তো শিক্ষার্থীরা ধরতে পেরেছ। ঠিক এভাবে কিন্তু একটু ঘুরিয়েও প্রশ্নটা আসতে পারে। তাহলে আমাদের সেখানে আমরা যদি মনে করি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল তো পড়েছিলাম, কিন্তু বাঁকা চাঁদের কবে উদিত হয়েছিল সেটা তো আমরা পড়িনি, তাহলে কি হবে? আমাদের জেনে নিতে হবে। তাহলে এটা আমরা বাইরে থেকে জেনে নিলাম। হ্যাঁ, এটা আমাদের বইয়ে যদি এই লেখাতে নেই, আমরা একটু এক্সট্রা শিখে ফেললাম, এটা আমরা নোট করে রাখবো। এখান থেকে যদি প্রশ্ন আসে, অবশ্যই এইভাবে আসলে আমরা পারবো। তো দেখো, কত সালে এই বাঁকা চাঁদের চাঁদ উদিত হয়? 1838 সালে। আবার দেখো,
তার গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়িটা হচ্ছে কাঁঠালপাড়া। এই কাঁঠালপাড়া এখন যদি আমি প্রশ্ন করি কাঁঠালপাড়ায় তার বঙ্কিমচন্দ্রের গ্রামের বাড়ি কোথায় ছিল, তোমরা বলবে কাঁঠালতলা। তো কাঁঠালপাড়া। এখন যদি আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে লিখে থাকি, তো এখানে আমি যদি লিখি যে কাঁঠালপাড়ার কবিকে, প্রশ্ন যদি করি কাঁঠালপাড়ার কবিকে বা কাঁঠালপাড়ার লেখককে, ঔপন্যাসিককে, লেখককে কাঁঠালপাড়া, হ্যাঁ তোমরা তাহলে সহজেই ধরতে পারবে। একটু ঘুরিয়ে লিখতেই পারেন, ঘুরিয়ে প্রশ্নটা দিতেই পারেন, কারণ আমাদের কিছু প্রশ্ন থাকে সবাই যেন পারে, সবাই পাস করার মতো কিছু থাকে, কিন্তু এক্সট্রা অর্ডিনারি থাকে, সেটার মধ্যে ঢুকতে গেলে, সেটা পারতে গেলে তখনই তো তোমাকে প্লাস মার্কটা দেওয়া হবে, এমনি তো তোমাকে দেওয়া হবে না। তো এই ধরনের ঘুরিয়ে কিছু প্রশ্ন কিন্তু থাকতে পারে। তাহলে কাঁঠালপাড়ার লেখককে, হ্যাঁ আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমরা কিন্তু এক্সট্রা দুটো জিনিস শিখে নিলাম। তো বাঁকা চাঁদটা কত সালে উদিত হয়েছিল এবং কাঁঠালপাড়ার কবিকে, তাহলে আমরা দুটো প্রশ্ন কিন্তু শিখে গেলাম। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে থাকে এবং ছিল। তো দেখো তখন কিন্তু অনেকেই মাথায় হাত দিয়ে কাঁঠালপাড়ার লেখকটাকে, বাঁকা চাঁদটা কবে উদিত হলো? চাঁদ তো বাঁকাই, সেটা তো প্রতিদিনই প্রায়ই উদিত হয়, তো সেটা আবার কোথায় উদিত হলো? এইভাবে কিন্তু আমাদের একটু ঘুরিয়ে হতে পারে। তো দেখো এখানে যে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনি কিন্তু প্রথম ইংরেজি উপন্যাস পড়ে অনুপ্রাণিত হয়ে আমাদের উপন্যাস লেখা শুরু করলেন। তো শিক্ষার্থীরা আমরা এখানে একটু শিখে নিলাম। তো তারপরে দেখো ওনার উল্লেখযোগ্য তিনটা তখন খুব নাম করা ছিল, সেটা কি কি? সেটা হচ্ছে কপালকুণ্ডলা। হ্যাঁ, কপালকুণ্ডলা এটা সুন্দর একটা উপন্যাস। তারপরে আছে বিষবৃক্ষ, তারপর আছে চন্দ্রশেখর। হ্যাঁ, চন্দ্রশেখরও কিন্তু ওনার অনেক নাম করা একটা উপন্যাস। তো শিক্ষার্থীরা আমরা বঙ্কিমচন্দ্রের যে তিনটা বই এখানে আমি কিন্তু সেটা দিয়েছি, এই যে বঙ্কিমচন্দ্র, এই যে চন্দ্রশেখর, বিষবৃক্ষ এবং কপালকুণ্ডলা। তাহলে শিক্ষার্থীরা আমরা এটা কালকেও আলোচনা করেছিলাম, আজকেও তোমাদের একটু মনে করিয়ে দিলাম। তারপর দেখো এখানে এই বঙ্কিমচন্দ্রের পরে এখানে দেখো মায়াবী কঙ্কন, রাজপুত, জীবন সন্ধ্যা, রাষ্ট্রনায়ক, জীবন প্রভাত, এগুলো কিন্তু একটা কয়েকটি উপন্যাস। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপরে বনফুল। বনফুলকে কালকে আমি কিন্তু অনেক সুন্দর করে বনফুলের গল্প বলেছি। হ্যাঁ, আমাদের কে? বলাইচাঁদ। হ্যাঁ, বলাইচাঁদ মুখোপাধ্যায়। তারপর দেখো শহীদুল্লাহ কায়চার এবং সমরেশ বসু, এরা কিন্তু তারপর ধারাবাহিকভাবে অনেক উপন্যাস লিখেছেন। তো বঙ্কিমচন্দ্রের পরে মানে বঙ্কিমচন্দ্র যখন লেখা শুরু করলেন, তো এরপরে দেখো এখানে ঔপন্যাসিক হলো প্লুটো, এবং প্লুটোর এটা বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উনি প্রথমে যে ইংরেজি উপন্যাস পড়ে অনুপ্রাণিত হয়ে লেখা শুরু করছেন সেটাই আমি এখানে দেখিয়েছি। তো ওনার পরে কি আসছেন? উনি যখন লিখলেন তারপরে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে ছিলেন। হ্যাঁ, তারপরে বনফুল লিখেছেন, তারপরে কিন্তু আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। হ্যাঁ, শরৎচন্দ্র অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ওনার নাম দেওয়া হয়েছে। তো অমর কথাশিল্পী এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকগুলো লেখা কিন্তু আছে। তো এখানে কিন্তু অনেক নাম করা লেখা। তারপর দেখো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু একটা বনফুলের মতো ছদ্মনামে লিখতেন। সেটা কি? ওনার কি ছদ্মনামটা ছিল বলো তো? এই তো পাচ্ছ। তাহলে ওনার ছদ্মনামটা ছিল কি? প্রমীলা দেবী, অনিলা দেবী, সরি অনিলা দেবী। তো অনিলা দেবী নামে কিন্তু উনি অনেক লেখা লিখেছেন। হ্যাঁ, অনিলা দেবী নামে শরৎচন্দ্রের অনেক লেখা হয়েছে। যেমন বনফুল, বনফুল করতে করতে উনি লিখতে লিখতে একসময় বলাইচাঁদ মুখোপাধ্যায় কিন্তু ভুলে গিয়েছে। যেমন আমরা এমসিকিউতে পেয়ে যাই যে অমুকের, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কি? হ্যাঁ, ছদ্মনামটা কি? তো তখন কি? ভানু সিংহ। হ্যাঁ, তো ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নামে চিনি। তো রবীন্দ্রনাথ ঠাকুর নামে চিনতে চিনতে আমরা কিন্তু ভানু সিংহটাকে এতটা জানি না। তো তখন এখানে প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, বা ভানু সিংহ কার ছদ্মনাম, এটাও কিন্তু এভাবে ঘুরিয়ে আসতে পারে। তো তখন কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা লিখবো। ঠিক তেমনি এই অনিলা দেবী নামেও কিন্তু লিখেছেন। তো এখানে বনফুল
এখানে ওই বনফুলের কিভাবে নামকরণ হলো আমি কিন্তু বেশ কয়েক ভালো মতো কালকে বলেছি যে কিভাবে তার নামকরণটা বনফুল হলো। তো এখানে সে বনফুল নামে লিখতে লিখতে এক পর্যায়ে তিনি ওই ওনার যে আসল নামটা সেটাই কিন্তু এখন এমসিকিউতে এইভাবেই আসে, কারণ ওনাদের আসে যে তার ছদ্মনামটা কি, কিন্তু ওনার ছদ্মনাম দিয়েই আসে ওনার আসল নামটা কি। তো বনফুলের আসল নামটা কি, এইভাবে কিন্তু পরীক্ষা এসে থাকে। তো বনফুলের আসল নামটা কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো বলাইচাঁদ মুখোপাধ্যায় কিন্তু আমরা চিনি না, আমরা বনফুল নামে বেশি চিনি। যেমন নিম গাছ আমাদের ওখানেও কিন্তু বনফুল নামে আছে। তো শিক্ষার্থীরা আমরা ওনাদের সম্পর্কে অনেকটা জেনে গেলাম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস লেখা সেটা যেমন অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য এবং অনেক ভালোবাসেন অনেকে পড়তে এবং পড়েও থাকেন, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে অমর কথাশিল্পী কেন বলেছেন, উনি সহজ সরল ভাষায় এত সুন্দরভাবে সব উপন্যাসগুলো উপস্থাপনা করেছেন যে ওনার উপন্যাসগুলো পড়লে তুমি সহজেই বুঝতে পারবে। যেমন অনেক উপন্যাস আছে আমরা কয়েকবার পড়ার পরে হয়তো প্রকৃত জিনিসটা জানতে পারি, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো এমনভাবে এমন সহজ সরলভাবে লেখা হয়ে থাকে, উনি লিখেছেন যে ওনার পড়াটা আমরা পড়ার সময় কিন্তু বুঝতে পারি। যেমন শ্রীকান্ত, দেবদাস এই বইগুলো যখন তুমি পড়বে, হ্যাঁ, তখন পড়ার সময় কিন্তু তুমি বুঝতেই পারবে যে এটা কোনটার পর কোনটা হয়েছে, কিভাবে হয়েছে এটা। তারপর দেখো যে উপন্যাস কিন্তু বহু রকম হতে পারে। কি কি হতে পারে আমি কালকেও বলেছি, তো আজকে আরেকটু মনে করে দিচ্ছি। সেটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস হতে পারে, সামাজিক উপন্যাস হতে পারে, কাব্য ধর্মী উপন্যাস হতে পারে, ডিটেকটিভ উপন্যাস হতে পারে, মনোবিজ্ঞান ধর্মী বা বিশ্লেষণ ধর্মী উপন্যাসও হতে পারে। তো মনোবিশ্লেষণ ধর্মী উপন্যাসও কিন্তু হতে পারে, ইত্যাদি হতে পারে। এই যে এখানে যেমন অনেকগুলো ছবি দেওয়া আছে, এই যে ডিটেকটিভটা দেওয়া আছে, তো 1000 বছর ধরে আছে, দেবী চৌধুরানী, রাধারানী, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের, যেমন সামাজিক হতে পারে, এটা আবার ঐতিহাসিক হতে পারে। ঐতিহাসিক কত ঘটনা আছে না, সেগুলো নিয়েও কিন্তু উপন্যাস হয়ে থাকে। সমাজের যে সামাজিকতা সেটা নিয়েও লেখা হতে পারে। ডিটেকটিভও হতে পারে, ডিটেকটিভ পড়তে তো তোমরা অনেক ভালোবাসো। তাহলে শিক্ষার্থীরা আমরা তোমাদের যে এই বয়সটা, তখন তোমরা যদি একটা ডিটেকটিভ উপন্যাস ধরো, সে আমরা যখন ধরতাম ওই সময় যে ডিটেকটিভ, তখন আমরা এতটা পেতাম না, আমরা এই উপন্যাসগুলো কিন্তু পেয়েছি। যে এই শরৎচন্দ্রের, ফাল্গুনী আহমেদের, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের, নজরুলের কিছু আছে, এই লেখাগুলো আমরা পেলে পড়তাম। শরৎচন্দ্রের বোধহয় পরিণীত একটা বইছে, যেটা শেষ হয়নি বলে মা বকা দিয়েছেন, তারপরেও আমি উঠে আবার, তখন তো বিদ্যুৎ ছিল না, একটু হেরিকেন আস্তে করে জ্বালিয়ে দিয়ে আমি আবার ওই বইটা শেষ করেছি। তো এমন নেশা লেগে যেত। যেমন ডিটেকটিভ উপন্যাস যদি তোমরা পড়তে যাও, তো তোমাদের আমরা বকা দিলেও তোমরা অনেক সময় কি চুরি করেও পড়ে শেষ করো, কারণ ডিটেকটিভ উপন্যাসগুলোতে এমন সুন্দরভাবে স্তরে স্তরে সাজানো যে এরপরে কী হলো, এরপর কী হলো। তো আমি এটা শেষ না করা পর্যন্ত আমার কিন্তু বুঝতে পারছি না যে এরপরে কী হলো। আচ্ছা, ও তো বনে গেল, এরপরে কী হলো, বনে কী হলো, বা ওই ঘরের রহস্যটা কীভাবে উন্মোচন হলো, এইভাবে কিন্তু উপন্যাসটা খুব মজা থাকে। তো শিক্ষার্থীরা আমরা আজকে এই উপন্যাস সম্পর্কে আমরা অনেকটা আলাপ করলাম। এতে আমি যে আলোচনাটা করলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপর দেখো সমসাময়িক কিন্তু রমেশচন্দ্র দত্ত তারই মতো বহু ইতিহাস আশ্রিত উপন্যাস রচনা করেছেন, যেমন মায়াবী কঙ্কন, রাজপুত, জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র, জীবন প্রভাত ইত্যাদি। তাহলে তবে যে সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির পাঠক সমাজকে যেভাবে মুগ্ধ করেছেন এবং তাদের মনে জয় করে নিয়েছেন, তার সমকক্ষ আর কাউকে দেখা যায় না। আমি যেটা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কিছু পড়তে গেলে, যেমন আমি শেষের কবিতাটা পড়েছি, তো শেষের কবিতাটা এতটা মজার, কিন্তু আমি প্রথম পড়ে কিন্তু এতটা মজা পাইনি, কারণ আমি ওটার ভেতরে ঢুকতে পারিনি। তো শেষের কবিতাটা যখন আমি একবার পড়লাম, পড়ার পরে আমি ওটা কিন্তু অতটা বুঝতে পারিনি, তখন আমার কাছে অতটাই মজা লাগেনি, কিন্তু এখন যতটা মজা লাগে। তো শেষের কবিতায় যে লাবণ্য, অমিত, এদের যে প্রেমের যে কাহিনীটা, হ্যাঁ, তো ওরা শেষ পর্যন্ত ওদের মিলন হয় না। তো ওখানে সুন্দর কবিতাগুলো লেখা আছে, যে আছে কালের ধ্বনি শুনতে কি পাও, হ্যাঁ, একটা কবিতা লাবণ্য লিখেছিল, ঠিক তেমনি অমিতও একটা লিখেছিল। তো এই যে লাবণ্য অমিতের যে জীবন, হ্যাঁ, ওরা অমিত লাবণ্যকে বিয়ে করেনি, কিন্তু অমিত
লাবণ্যকে উদ্দেশ্য করে কি বলেছিল যে ঘড়ায় তোলা জল। হ্যাঁ, তখন আমি কিন্তু এটা বুঝতে পারিনি। সেটা হচ্ছে যে সমুদ্র, লাবণ্যর ভালোবাসাকে সে সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন, যে সমুদ্র থেকে তুমি যতটা জল তুলে নাও সে জল কিন্তু কখনো ফুরাবে না, কারণ সমুদ্র এতটাই বিস্তর, এতটাই বিশাল, সেখানে তুমি যতটাই জল তুলে নাও না কেন সেখান থেকে তুমি জল শেষ করতে পারবে না, কারণ বিধাতা সেভাবে সেটাকে সৃষ্টি করেছেন। আর ঘড়ায় তোলা জল, ঘড়া হচ্ছে কলস। তো লাবণ্য ভালোবাসাতে সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। এখানে যে ও বিয়ে করেছিল যাকে, তার ভালোবাসাকে ঘড়ায় তোলা জলের সঙ্গে তুলনা করেছিল। ঘড়ায় তোলা জল হচ্ছে যেমন আমি ঘড়া ভরবো, জলটা ফুরিয়ে যাবে, ঘড়াটা শূন্য হয়ে যাবে, কারণ সে শুধু ব্যবহার করবে, ব্যবহার করার পরে সে ঘড়াটা শূন্য হয়ে যাবে, আবার ঘড়ায় জল তুলবে। ঠিক আছে, দেখো এখানে ব্যাপক, মানে বোঝার মতো অনেক সময় লাগে। তো আমি প্রথম বুঝতে পারিনি, পরে যখন একটু বুঝতে শিখেছি তখন আস্তে আস্তে 2-3 বার পড়ার পরে আমি এটা বুঝতে পারলাম যে ঘড়ায় তোলা জল এবং ও লাবণ্যর ভালোবাসা এবং ওনার যে বিয়ে করবেন তার ভালোবাসার সঙ্গে কিভাবে এই তুলনাটা করেছে। যে লাবণ্যর ভালোবাসা তার কাছে, অমিতের কাছে সারা জীবন এমন একটা ব্যাপার হয়ে থাকবে যে সে তুলবে কিন্তু সে ভালোবাসা কখনোই ফুরাবে না, কারণ লাবণ্যর প্রতি অমিতের যে ভালোবাসা ছিল সেটা কখনো ফুরাবার নয়। ঠিক তেমনি এখানে আমি কয়েকবার পড়ার পরে কিন্তু বুঝতে পেরেছি। কিন্তু দেখো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনার যে লেখাগুলো, ওনার যে লেখা, ওনার যে উপন্যাসগুলো, সেটা কিন্তু পড়তে মজাও লাগে, সহজ সরল ভাষায় লেখা, এবং এই লেখাটা পড়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু বুঝতে পারবে। এই কারণে বলেছেন যে এই যে এই লেখক এখানে বলতে চেয়েছেন যে যেভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির পাঠক মনে, হৃদয়ে এমন একটা স্থান করে নিয়েছেন, এমনভাবে গেঁথে গিয়েছেন যে তার লেখার সঙ্গে কিন্তু আর কোনো লেখার তুলনা হয় না। তো এখানে বলছে যে তার সমকক্ষ আর কাউকে দেখা যায় না। সমকক্ষ কেন দেখা যায় না? কারণ হলো এটাই, কারণ আমরা যদি সহজভাবে, যেটা আমি এই যে পড়াচ্ছি তোমাদের, আমি যদি এখন কঠিন কিছু শব্দ উচ্চারণ করে তোমাদেরকে আমি পড়াই, তো এখানে যদি আমি কঠিন কিছু শব্দ ব্যবহার করি এবং আমি কিছু ইংরেজি বাংলা এগুলো মিলায় একবার একটু কষ্টের বা কঠিনভাবে তোমাদের বুঝিয়ে থাকি, তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে না। কিন্তু আমি যদি সহজ সরল উপাদান দিয়ে, সহজ সরল উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তোমরা কিন্তু তখন ভালো মতো গেঁথে ফেলবে। এই জন্য আমি যখন কন্টেন্ট করতে বসি তখন আমার এই জিনিসটা মাথায় থাকে। আমি চেষ্টা করি যে এই কন্টেন্টে আমি কিন্তু কঠিন কিছু ছবি আনতে পারতাম, কিন্তু আমি সেটা আনি না। কারণ কি, আমি চাই সেখানে ছেলেমেয়েরা সহজে যেন এই ছবিটা দেখে বুঝতে পারে। যেমন দেবী চৌধুরানীর ছবিটা আমি এখানে কেন নিয়েছি, এখানে নিয়েছি এই কারণে, জি বাংলায় কিন্তু আমাদের দেবী চৌধুরানীর একটা নাটক পেয়েছি। তো যারা অনেকেই কিন্তু আমরা জি বাংলা, স্টার জলসা এগুলো দেখে থাকি, যদিও এগুলো আমাদের দেখা ঠিক নয়, কারণ আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর চ্যানেল আছে, সেগুলো নাটকগুলো অনেক ভালো হয়, আমরা সেগুলো দেখতে পারি। তো শিক্ষার্থীরা অনেকে দেখে থাকি, তো এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা তোমাদের মনে পড়ে যাবে। ঠিক যার কারণে আমি কিছু কিছু সহজ সরলভাবে আমি এগুলো উপস্থাপনা করার চেষ্টা করি এবং স্লাইডেও সেই ধরনের ছবি দেওয়ার চেষ্টা করি। কারণ আমার ছেলেমেয়েরা, আমি যখন ক্লাস নিয়ে থাকি, ওরা বলে যে ম্যাডাম আপনি যেভাবে উদাহরণগুলো টেনে দিয়ে দেন, পরীক্ষার সময় যদি ভুলেও যাই যে প্রশ্নটা কিভাবে লিখবো, আমাদের মনে পড়ে যায়, কারণ ম্যাডাম ওই গল্পটা বলেছিল। এবং আমরা বাংলা যারা পড়ান তাদেরকে, প্রত্যেক শিক্ষককে অভিনেতা হতে হয়, তারপরে এ ধরনের কিছু অভিনয় দরকার হয়, শিল্পীও হতে হয়, আমাদের মাঝে মাঝে গান গেয়েও শোনাতে হয় তোমাদের। হ্যাঁ, তা পড়ার সাথে সংশ্লিষ্ট কিছু গান হয়ে থাকে, কিছু কবিতা হয়ে থাকে, এগুলো কিন্তু আমাদের হয়ে থাকে। তাহলে একজন ভালো অভিনেতা না হলে কিন্তু অভিনয়টা তোমাকে আমি বোঝাতে পারবো না। তো এই যে আমি পড়াচ্ছি, এটা কিন্তু একটা অভিনয়ের মাধ্যমে, তোমরা আমার সামনে নেই, কিন্তু তারপরে আমি মনে করছি তোমরা আমার কাছে আছো, আমার সামনে আছো, সেভাবেই কিন্তু আমাদের পড়াতে হচ্ছে। তাহলে দেখো যে এই অনলাইনে পড়াবো কিভাবে, অনেক টিচাররা বলেন কিভাবে পড়াবো, আমার সামনে তো বাচ্চারা নেই, তা আমি কিভাবে তাদেরকে করবো। আসলে এইটাই কিন্তু আমাদের টেকনিক। এখন একজন শিক্ষক, তাকে অবশ্যই অভিনেতা হতে হবে, একজন শিক্ষক তাকে সব দিকে খেয়াল রাখতে হবে। তো এই কারণে সহজভাবে বুঝিয়ে থাকি এবং তোমাদেরকে সেভাবে উপস্থাপনা করার চেষ্টা করি। তো শিক্ষার্থীরা, উপন্যাস সম্পর্কে আমি গত ক্লাস এবং আজকে অনেক আলোচনা করেছি, আশা করছি আমরা কিন্তু সেটা পারবো।
তো এখানে যদি এই একক কাজ আমি এখানে দিয়েছি, তোমার জানা 5টি সামাজিক উপন্যাসের নাম লিখো। হ্যাঁ, সাথে সাথে এখানে যদিও দেয়নি, আমি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি যে এটা লিখে ফেলো তো যে বাংলা সাহিত্যে বাঁকাচাঁদ কবে উদিত হয়েছিল। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর তোমরা কিন্তু পারবে। তো শিক্ষার্থীরা আমরা লিখে ফেললাম, এবার আমরা একটু মূল্যায়ন করতে থাকি। 5টি সামাজিক উপন্যাস লেখা তো একটা ব্যাপারই না, তোমরা তো অবশ্যই পারবে। আমি অনেক বইগুলো দেখিয়েছি, অনেক কিছু বলেছি। তো দেখো, উপন্যাসের প্রধান উপজীব্য কি, উপন্যাসের যে প্রধান উপজীব্য আমি কিন্তু আলোচনা করেছি, সেটা তোমরা অবশ্যই পারবে। কি কি ধরনের উপন্যাস হতে পারে, কি কি ধরনের উপন্যাস হতে পারে আমি গত ক্লাস এবং আজকে সেটা কিন্তু অনেকবার বলেছি। গত ক্লাসে ব্যাপকভাবে আলোচনা করেছি, আজকেও করেছি। তো উপন্যাস কি কি ধরনের হতে পারে সেটা লিখে ফেলো। বাংলা সাহিত্যের আধুনিক যুগের কয়েকজন ঔপন্যাসিকের নাম লেখো। তো আধুনিক যুগের যে কয়েকজন উপন্যাসের আমি নাম বই সহ কিন্তু দেখিয়েছি, তো তোমরা অবশ্যই কিন্তু সেটা পারবে। তো শিক্ষার্থীরা আমি চাই আমি যেভাবে পড়াচ্ছি তোমরা ধারাবাহিকভাবে যদি আমার সঙ্গে যুক্ত থাকো, ইনশাল্লাহ আমাদের কোনো চ্যাপ্টার অসম্পূর্ণ থাকবে না। এবং আমি আশা করছি নবম দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তাদের জন্য আমি যেভাবে সিলেবাসটা শেষ করার চেষ্টা করছি, ইনশাল্লাহ তোমাদের আর কারো কাছে এর জন্য যেতে হবে না। আমার ভিডিওগুলো যখন যদি মিস করে যাও ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে, সেগুলো তোমরা আবার দেখে নিতে পারো। রেহানা পারভিন নামেই ইউটিউব চ্যানেলটা আছে, তো দু একটা পেলে কিন্তু সবগুলো পেয়ে যাবে। তো এইভাবেই তোমরা তোমাদের পড়াগুলো সলভ করতে পারবে। তো আমি আশা করছি তোমাদের এরপরে বাংলার এই গল্পগুলোর কবিতার জন্য তোমাদের কারো কাছে ইনশাল্লাহ যেতে হবে না, তোমরা নিজেরাই সেগুলো পারবে। যদি ভুলে যাও তাহলে আবার ভিডিওগুলো যেন দেখতে পারো সে চেষ্টাই আমি করেছি। তাহলে শিক্ষার্থীরা বাড়ির কাজটা আমরা এখন ঝটপট লিখে ফেলি। বাড়ির কাজ তো অবশ্যই তোমাদের লিখতে হবে এবং পড়তেও হবে এবং বিষয়ভিত্তিক শিক্ষককে পরে কিন্তু দেখাতেও হবে। তাহলে বাড়ির কাজ খাতার ঝটপট রেডি করে লিখেই ফেলো। বাংলা সাহিত্যের স্বনাম ধন্য কয়েকজন ঔপন্যাসিকের নাম ও তাদের বিখ্যাত 3টি করে উপন্যাসগুলো একটি তালিকা তৈরি করে। খুব সহজ, একেবারেই সহজ, কারণ আমার পুরো ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা তো একদমই লিখে ফেলতে পারছো। হ্যাঁ, এই তো লিখতেই পারছো, এটা কোনো সমস্যাই না। তো শুধু কয়েকজন উপন্যাসিকের নাম লিখবে এবং পাশে 3টি করে সেগুলো বই লিখে একটা সুন্দর তালিকা তৈরি করে ফেলবে। তাহলে শিক্ষার্থীরা বাড়ির কাজটা অবশ্যই করে নিও। তো শিক্ষার্থীরা এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য ধরে কষ্ট করে আমার ক্লাসটা দেখার জন্য শ্রদ্ধেয় অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং যারা দর্শক যারা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। তো শিক্ষার্থীরা সকলকে ধন্যবাদ। আবারও রাজবাড়ী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। রাজবাড়ী অনলাইন স্কুলের এই ক্লাসগুলো আরসিএন টিভিতে দেখানো হচ্ছে, আমাদের প্রত্যেকটা বাচ্চা এর উপকৃত হচ্ছে। আমরা শুনেছি অনেক বাচ্চারা, যদিও আমি রাজবাড়ী থাকছি না, দেখতেও পাচ্ছি না, তো আমাদের আরেকটা ক্লাস হচ্ছে গোয়ালন্দ উপজেলা অনলাইন স্কুলে, সেখানেও কিন্তু আমি রেগুলার ক্লাস নিয়ে থাকছি, বাংলা প্রথম পত্র নিয়ে নিচ্ছি এবং অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে নিচ্ছি। তো এই ক্লাসগুলো তোমরা কিন্তু একটু দেখতে পারো, ওখানেও তোমাদের রিপিট হবে। তো শিক্ষার্থীরা আমি সবসময় শুধু তোমাদের কথা মাথায় রেখেই আমি কিন্তু ক্লাসগুলো করে যাচ্ছি এবং আমি সেভাবে সাজিয়ে থাকছি যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা উপকৃত হতে পারো। তাহলে শিক্ষার্থীরা তোমরা আমাদের সহযোগিতা করবে, আমরা তোমাদের জন্য আরও কষ্ট করতে রাজি আছি। আমরা ঘরে বসে থাকতে রাজি নই, আমরা তোমাদের যেন বিন্দু মাত্র একটু যদি উপকারে আসতে পারি, তোমাদের পড়াশোনায় যদি একটু সহযোগিতা হয়ে থাকে, তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। তাহলে শিক্ষার্থীরা সেই পর্যন্ত সবাই ভালো থাকো। রাজবাড়ী অনলাইন স্কুলটা যাদের উদ্যোগে এটা শুরু হয়েছে তাদের জন্য দোয়া করবে। আমরা যারা কষ্ট করে ক্লাসটা নিচ্ছি আমাদের জন্য তোমরা সবাই দোয়া করবে এবং সহযোগিতা করবে। তাহলে শিক্ষার্থীরা আবারও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রতিদিনের মতো আজকেও বলছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই মেনে চলবে, অকারণে ঘরের বাইরে যেও না, তোমরা বারবার হাত ধুয়ে সাবান দিয়ে হাত ধোয়ার চেষ্টা করো,
হাত ধুয়ে তারপরে কিছু খাও, বাইরে থেকে এসে কোনো কিছু ধরবে না, ঠিক আছে? আমরা যেখানেই ছুঁয়ে দেব সেখানেই কিন্তু জীবাণুটা লাগতে পারে। আমরা সবাই খুব সতর্ক থাকবো এবং আল্লাহ যেন আমাদের সবাইকে অনেক ভালো রাখেন। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। তাহলে শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ।